1897 সাল। কলকাতার ছেলে নরেন্দ্রনাথ সদ্য সদ্য বিলেত থেকে ফিরে এই ৩-৪ দিন হলো কলকাতায় পা রেখেছেন। নরেন্দ্রনাথ তখন বিবেকানন্দ, এখনকার ভাষায় তখন তিনি বিরাট সেলিব্রিটি। সবাই তার সাথে দেখা করতে চাইছেন। সঙ্গতিপন্ন পরিবারের কর্তারা তাদের নিজেদের গৃহে স্বামীজিকে নিমন্ত্রণ করছেন। সে এক হৈ হৈ কাণ্ড। বাগবাজারে অবস্থিত তেমনই এক গৃহে আজকে স্বামীজি বেলা 2টোর সময় উপস্থিত। গৃহটি ঠাকুর রামকৃষ্ণদেবের ভক্ত শ্রীযুক্ত প্রিয়নাথ মুখোপাধ্যায়ের। স্বামীজির শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী এদিকে লোকমুখে খবর পেয়ে ওই মুকুজ্জি মশাইয়ের বাড়িতে উপস্থিত। যদিও সেদিনই শিষ্যের সাথে স্বামীজির প্রথম দেখা হবে। স্বামী তুরীয়ানন্দ মহারাজ শিষ্যকে নিয়ে গেলেন স্বামীজির কাছে পরিচয় করাতে। পরিচয় হলো। শিষ্য প্রণাম করে বসলে পর স্বামীজি তার সাথে সংস্কৃতে বিভিন্ন রকম কথাবার্তা বলছেন। ঠাকুরের ভক্ত নাগমশাইয়ের কাছে শিষ্যের যাওয়া আসা আছে শুনে স্বামীজি শিষ্যের কাছ থেকেই নাগমশাইয়ের সব কুশল সংবাদ নিলেন। এদিকে এত ভিড় হয়েছে দেখে স্বামীজি শিষ্য ও তুরীয়ানন্দ স্বামীকে পশ্চিম দিকের একটি ঘরে নিয়ে গেলেন। কিন্তু মানুষের আসার বিরাম নেই। হঠাৎই এলেন গোরক্ষণী সভার এক উদ্যোগী প্রচারক। তার সাথে কথা বলতে স্বামীজি আবার বাইরের ঘরে এলেন। শিষ্যের সামনেই চলছে কথাবার্তা। শিষ্য লিখছেন, পুরো না হলেও এর বেশভূষা অনেকটা সন্ন্যাসীর মতো। মাথায় গেরুয়া রঙের পাগড়ি বাঁধা, দেখলেই বোঝা যায় ইনি হিন্দুস্থানি। ওই গোরক্ষা প্রচারক স্বামীজিকে অভিবাদন করে গোমাতার একখানি ছবি তাকে উপহার দিলেন। স্বামীজি সেটা হাতে নিয়ে নিকটে দাঁড়িয়ে থাকা অন্য এক ব্যক্তির হাতে সেটা সাথে সাথে দিয়ে দিলেন। এবারে স্বামীজি তাকে উদ্দেশ্য করে বলছেন, আপনাদের সভার উদ্দেশ্য কি? প্রচারক উত্তরে জানালেন, আমরা দেশের গোমাতাগণকে কসাইয়ের হাত থেকে রক্ষা করে থাকি। স্থানে স্থানে পিঞ্জরাপোল স্থাপন করা হয়েছে। সেখানে রুগ্ন, অকর্মণ্য এবং কসাইয়ের হাত থেকে কৃত গোমাতাগণ প্রতিপালিত হয়। স্বামীজি উত্তরে জানালেন, এ অতি উত্তম কথা। আপনাদের আয়ের পন্থা কি? প্রচারক জবাবে বললেন, দয়া পরবশ হয়ে আপনাদের ন্যায় মহাপুরুষ যাহা কিছু দেন তা দ্বারাই সভার এই কাজ নির্বাহ হয়। স্বামীজি, আপনাদের গচ্ছিত কত টাকা আছে? প্রচারক বলছেন, মারোয়ারি বণিক সম্প্রদায় এই কার্যের বিশেষ পৃষ্ঠপোষক। তারা এই সৎকার্যে বহু অর্থ দিয়েছেন। এবারে স্বামীজি প্রশ্ন করলেন, মধ্য ভারতে এবার ভয়ানক দুর্ভিক্ষ হয়েছে। ভারত গভর্নমেন্ট 9 লক্ষ লোকের অনশনে মৃত্যুর তালিকা প্রকাশ করেছেন। আপনাদের সভা এই দুর্ভিক্ষকালে কোনো সাহায্যদানের আয়োজন করেছে কি? প্রচারক, আমরা দুর্ভিক্ষা দিতে সাহায্য করি না, কেবলমাত্র গোমাতৃগণের রক্ষাকল্পেই এই সভা স্থাপিত। এবারে স্বামীজি দৃপ্ত কণ্ঠে বলে উঠলেন, যে দুর্ভিক্ষে আপনাদের জাত ভাই লক্ষ লক্ষ মানুষ মৃত্যুমুখে পতিত হলো, সামর্থ্য সত্ত্বেও আপনারা এই ভীষণ দুর্দিনে তাদেরকে অন্ন দিয়ে সাহায্য করা উচিত মনে করেননি? প্রচারক জবাবে বললেন, না, লোকের কর্মফলে পাপে এই দুর্ভিক্ষ হয়েছিল। যেমন কর্ম তেমন ফল হয়েছে। প্রচারকের এই কথা শুনে স্তম্ভিত হয়ে গেলেন স্বামীজি। তার চোখ মুখ লাল হয়ে উঠল, কিন্তু মনের ভাব চেপে রেখে বললেন, যে সভা সমিতি মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করে না, নিজের ভাই অনশনে মরছে দেখেও তার প্রাণ রক্ষার জন্যে এক মুষ্টি অন্ন না দিয়ে পশুপক্ষী রক্ষার জন্যে রাশি রাশি অন্ন বিতরণ করে, তার জন্যে আমার বিন্দুমাত্র সহানুভূতি নেই। তা দ্বারা সমাজের বিশেষ কিছু উপকার হয় বলে আমার বিশ্বাস নেই। কর্মফলে মানুষ মরছে, এরূপে কর্মের দোহাই দিলে জগতে কোনো বিষয়ের জন্যই তো চেষ্টা চরিত্র করাটা একেবারে বিফল বলে সাব্যস্ত হয়। আপনাদের পশুরক্ষা কাজটাও বাদ যায় না। ওই কাজ সম্বন্ধেও বলা যেতে পারে, গোমাতারা আপন আপন কর্মফলেই কসাইয়ের হাতে যাচ্ছেন ও মরছেন। আমাদের উহাতে কিছু করবার প্রয়োজন নেই। এবারে প্রচারক একটু অপ্রতিভ হয়ে বলে উঠলেন, হ্যাঁ, আপনি যা বলছেন তা সত্য, কিন্তু শাস্ত্র বলে গরু আমাদের মাতা। এবারে স্বামীজি হাসতে হাসতে বলে উঠলেন,
হ্যাঁ, গরু যে মা তা আমি বিলক্ষণ বুঝেছি, তা না হলে এমন সব কৃতি সন্তান আর কে প্রসব করবেন? হিন্দুস্থানি প্রচারক স্বামীজির এই বিদ্রূপ হয়তো বুঝতে পারেননি, তাই তিনি আবার স্বামীজিকে বললেন যে এই সমিতির উদ্দেশ্যে তিনি তার কাছে কিছু ভিক্ষা প্রার্থী। এবার স্বামীজি বলে উঠলেন, আমি তো সন্ন্যাসী ফকির লোক, আমি কোথায় অর্থ পাবো যাতে আপনাদের সাহায্য করব? তবে আমার হাতে যদি কখনো অর্থ হয়, আগে মানুষের সেবায় ব্যয় করব। মানুষকে আগে বাঁচাতে হবে, অন্নদান, বিদ্যাদান, ধর্মদান করতে হবে। এসব করে যদি অর্থ বাকি থাকে, তবে আপনাদের সমিতিতে কিছু দেওয়া যাবে। এ কথা শুনে প্রচারক মশাই স্বামীজিকে অভিবাদন জানিয়ে সেখান থেকে বেরিয়ে গেলেন। তখন স্বামীজি আমাদেরকে বলতে শুরু করলেন, কি কথাই বললে! বলে কিনা কর্মফলে মানুষ মরছে, তাদের দয়া করে কি হবে? দেশটা যে অধঃপথে গেছে, এটাই তার চূড়ান্ত প্রমাণ। তোদের হিন্দু ধর্মের কর্মবাদ কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখলি? মানুষ হয়ে মানুষের জন্য যাদের প্রাণ না কাঁদে, তারা কি আবার মানুষ? এদিকে আবার এই গোরক্ষণী সভার প্রচারক আসবার আগেই স্বামীজির সাথে দেখা করতে এসেছিলেন তৎকালীন বিখ্যাত মিরর পত্রিকার সম্পাদক শ্রী নরেন্দ্রনাথ সেন। তার সাথে স্বামীজি আমেরিকা ইংল্যান্ড সম্বন্ধে বেশ কিছু কথা বলছেন। মিরর পত্রিকার সম্পাদক নরেন্দ্রবাবু আমেরিকা ইংল্যান্ড সম্বন্ধে স্বামীজিকে নানা প্রশ্ন করতে লাগলেন। তেমনি এক প্রশ্নের উত্তরে স্বামীজি বললেন, আমেরিকাবাসীর মতন এমন সহৃদয়, উদারচিত্ত, অতিথি সৎকার পরায়ণ, নব নব ভাবপ্রবণে একান্ত সমুৎসুক জাতি জগতে আর দ্বিতীয় দেখা যায় না। আমেরিকায় যা কিছু কার্য হয়েছে তা আমার শক্তিতে হয়নি। আমেরিকা দেশের লোক এত সহৃদয় বলেই তারা বেদান্তের ভাব গ্রহণ করেছে। এবারে ইংল্যান্ড দেশের কথা উপলক্ষ করে স্বামীজি বলে উঠলেন, ইংরেজের মতো কনজারভেটিভ জাতি জগতে আর দ্বিতীয় নেই। তারা কোনো নতুন ভাব সহজে গ্রহণ করতেই চায় না, কিন্তু অধ্যাবসায়ের সাথে যদি তাদিগকে একবার কোনো ভাব বুঝিয়ে দেওয়া যায়, তবে তারা কিছুতেই সেটা আর ছাড়ে না। এমন দৃঢ় প্রতিজ্ঞতা অন্য কোনো জাতিতে মেলে না। সেই জন্য তারা সভ্যতা ও শক্তি সঞ্চয়ে জগতে সর্বশ্রেষ্ঠ স্থান অধিকার করে দাঁড়িয়ে আছে। স্বামীজি বলে চললেন, উপযুক্ত প্রচারক পেলে আমেরিকার থেকে ইংল্যান্ডেই বেদান্ত কার্য স্থায়ী হবার বেশি সম্ভাবনা, এটা জানিয়ে দিলেন। বললেন, আমি কেবল কার্যের পত্তন মাত্র করে এসেছি। এর পরবর্তী প্রচারকগণ ওই পন্থা অনুসরণ করলে কালে অনেক কাজ হবে। এবারে নরেন্দ্রবাবু জিজ্ঞেস করলেন, এরকম ধর্মপ্রচার দ্বারা ভবিষ্যতে আমাদের কি আশা আছে? স্বামীজি বললেন, আমাদের দেশে আছে মাত্র এই বেদান্তের ধর্ম। পাশ্চাত্য সভ্যতার তুলনায় আমাদের এখন আর কিছু নাই বললেই হয়। কিন্তু এই সার্বভৌম বেদান্তবাদ যাতে সকল মতের, সকল পথের লোককেই ধর্মলাভে সমান অধিকার প্রদান করে, এর প্রচারে পাশ্চাত্য সভ্য জগৎ জানতে পারবে ভারতবর্ষে একসময় কি আশ্চর্য ধর্মভাবের স্ফুরণ হয়েছিল এবং এখনো রয়েছে। এই মতের চর্চায় পাশ্চাত্য জাতির আমাদের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতি হবে, এখনই অনেকটা হয়েছে। এরকমভাবে যথার্থ শ্রদ্ধা ও সহানুভূতি লাভ করতে পারলে আমরা তাদের নিকট ঐহিক জীবনের বিজ্ঞানাদি শিক্ষা করে জীবন সংগ্রামে অধিকতর পটু হব। পক্ষান্তরে তারা আমাদের নিকট এই বেদান্ত মত শিক্ষা করে পারমার্থিক কল্যাণ লাভে সমর্থ হবে। এইভাবে সেদিন মিরর পত্রিকার সম্পাদক স্বামীজির সাথে আরো বেশ কিছুক্ষণ কথা বলার পর সেদিনের মতো বিদায় নিলেন। এদিকে স্বামীজি তখন শরৎচন্দ্র চক্রবর্তীর দিকে ফিরে বললেন, আবার আমার সঙ্গে দেখা করো। তখন শিষ্য অর্থাৎ শরৎচন্দ্র চক্রবর্তী বলে উঠলেন, আপনি কোথায় থাকবেন? হয়তো কোনো বড় মানুষের বাড়িতে থাকবেন, আমাকে সেখানে যেতে দেবে কি? স্বামীজি উত্তরে বললেন, সম্প্রতি আমি কখনো আলামবাজার মঠে ও কখনো কাশীপুরে গোপাললাল শীলের বাগান বাড়িতে থাকব, তুমি সেখানে যেও। শিষ্য বললেন, মহাশয়, আপনার সাথে নির্জনে কথা বলতে বড় ইচ্ছে হয়। স্বামীজি বললেন, তাই হবে, একদিন রাত্রিতে যেও, খুব বেদান্তের কথা হবে। শিষ্য বললেন, আপনার সঙ্গে কতকগুলো ইংরেজ ও আমেরিকান এসেছে শুনেছি,
তারা আমার বেশভূষা ও কথাবার্তায় রুষ্ট হবেন না তো? স্বামীজি বললেন, তারাও সব মানুষ, বিশেষত বেদান্ত ধর্মনিষ্ঠ। তোমার সঙ্গে আলাপ করে তারা খুশি হবে। এবার শিষ্য বললেন, মশাই, বেদান্তে যেসব অধিকারীর লক্ষণ আছে তা আপনার পাশ্চাত্য শিষ্যদের ভেতর কিরূপে এলো? শাস্ত্রে বলে, অধীত বেদ বেদান্ত, কৃত প্রায়শ্চিত্ত, নিত্য নৈমিত্তিক কর্মানুষ্ঠানকারী, আহার বিহারে পরম সংযত, বিশেষত চতুঃসাধন সম্পন্ন না হলে বেদান্তের অধিকারী হয় না। আপনার পাশ্চাত্য শিষ্যেরা একে অব্রাহ্মণ, তাতে অসন বসনে অনাচারী, তারা বেদান্তবাদ বুঝল কি করে? এবারে স্বামীজি বললেন, তাদের সঙ্গে আলাপ করেই বুঝতে পারবে তারা বেদান্ত বুঝেছে কিনা। শিষ্যের সাথে এমনতর কথাবার্তার একটু পরেই স্বামীজি কয়েকজন শ্রীরামকৃষ্ণ ভক্ত পরিবেষ্টিত হয়ে বাগবাজারে শ্রীযুক্ত বলরাম বসু মশাইয়ের বাড়িতে গেলেন। এদিকে শিষ্য বটতলায় একখানা বিবেক চূড়ামণি গ্রন্থ কিনে দর্জিপাড়ায় নিজের বাসার দিকে অগ্রসর হলেন। আজকের মতন আমিও থামলাম। ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন। নমস্কার।